অন্ধকার যখন ঘনীভূত হয় আর নিস্তব্ধতা যখন কথা বলতে শুরু করে, তখনই শুরু হয় অজানাকে জানার এক রোমাঞ্চকর সফর। নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল ভৌতিক রহস্যতে তোমাদের স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি বাংলা সাহিত্যের এক হাড় হিম করা গল্প, যা তোমাদের রাতের ঘুম কেড়ে নিতে বাধ্য। আমরা এখানে তুলে ধরি রহস্যের সেই অন্ধকার দিকগুলো, যা সাধারণ চোখের আড়ালে থেকে যায়। তোমরা যদি অলৌকিক ঘটনা, গা ছমছমে রহস্য আর রোমাঞ্চকর কাহিনী শুনতে ভালোবাসো, তবে তোমরা একদম সঠিক জায়গায় এসেছো। তাহলে তৈরি হয়ে যাও আজকের এই শিহরণ জাগানো অভিজ্ঞতার জন্য। হেডফোনটি কানে দাও, আলো নিভিয়ে এবং হারিয়ে যাও আমাদের গল্পের মায়াবী জগতে। চলো শুরু করা যাক আজকের রহস্য। তাহলে চলো বন্ধুরা, গল্পটা শুরু করি। আর গল্পটা শুরু করার আগে যারা যারা এই গল্পের প্রথম ও দ্বিতীয় পর্ব শোনোনি, তারা অবশ্যই শুনে নিও, তাহলে শেষ পর্বটা বুঝতে সুবিধে হবে। তাহলে চলো বন্ধুরা, গল্পের দ্বিতীয় পর্বের কিছু অংশ আগে তোমাদের শোনাবো, তারপরে শেষ পর্বটা শুরু করব। শ্রীকান্ত একটু নড়াচড়া করতে একটি নার্স এসে বলল, গুড মর্নিং স্যার। শ্রীকান্ত ইংরেজি জানতো মোটামুটি। সে বলল, গুড মর্নিং মিস। এমন সময় একজন মোটাসোটা লম্বা চেহারার সাহেব ডাক্তার এসে তার কাছে একটা ছোট টুল নিয়ে বসলেন। বললেন, কেমন বোধ করছো? শ্রীকান্ত বলল, আমরা এত পর্যন্তই দ্বিতীয় পর্বে শুনেছিলাম, এরপর থেকে শেষ পর্বটা শুনব। ভালোই তো মনে হচ্ছে, তবে গায়ে বেশ ব্যথা, মাথাতেও খুব ব্যথা। ডাক্তার বললেন, একটু অদ্ভুত ঘটনা ঘটেছে। তুমি কোন দেশের লোক? তোমাকে কারা মেরেছিল? শ্রীকান্ত বলল, কোন দেশের লোক মানে? আমি এদেশেরই লোক। ডাক্তার বললেন, এদেশের কোথায় তোমার বাড়ি? শ্রীকান্ত বলল, কলকাতা আমার বাসস্থান। ডাক্তার বললেন, এই দেশটা হচ্ছে ইংল্যান্ড। তুমি লন্ডনের চেয়ারিং ক্রস হাসপাতালে রয়েছো। তাছাড়া অনেকগুলো অদ্ভুত ব্যাপার হয়েছে। কেউ তোমার নাম জানে না, কিছু জানে না। তোমাকে কেউ ভর্তি করায়নি এই হাসপাতালে। একদিন রাতে হঠাৎ তোমাকে এই বিছানায় দেখে সকলে অবাক হয়ে যায়। সেও আজ প্রায় 10 দিন হয়ে গেল। তোমার জ্ঞান ছিল না, তোমার হাড়টার সব ভাঙা ছিল, কিন্তু কারা সব জোড়া দিয়েছিল, তারপর তারা এখানে এনে ফেলে গিয়েছে। এই কাজ কারা করেছিল তুমি জানো? শ্রীকান্তর এবার মাথাটা ঘুরে উঠল। এ কি কথা? সে লন্ডনের চেয়ারিং ক্রস হাসপাতালে? অসম্ভব। সে আর ভাবতে পারল না। কেমন যেন আচ্ছন্নের মতো হয়ে রইল। সাহেব ডাক্তার বললেন, না, এর সঙ্গে অত কথা বলা বোধহয় ঠিক হয়নি। পরে ভালো করে ভেবেচিন্তে কথা বলতে হবে। কলকাতার লোক বলছে, নামটাও তো জানা যাচ্ছে না। তাহলে কলকাতায় একটা খবর পাঠিয়ে দেওয়া যেত। যাই হোক, এরপর ওর জ্ঞান হলে ওর নাম আর ঠিকানাটা জোগাড় করতে হবে। ডাক্তার নার্সকে কথাগুলো বলে ভ্রু কুঁচকে কি ভাবতে ভাবতে বেরিয়ে গেলেন। ডাক্তারের নাম রিচার্ড রবিনসন। শ্রীকান্তকে চেয়ারিং ক্রস হাসপাতালের রোগীদের জন্য নির্দিষ্ট করা খালি একটা খাটে পড়ে থাকতে দেখেন নাইট ডিউটির একজন সিনিয়র নার্স।
রোগীর না ছিল পরিচয়, না ছিল কোনো রিপোর্ট। প্রথম তিনি ভেবেছিলেন বোধহয় কোনো ইন্ডিয়ান উটকো লোক থাকবার জায়গার অভাবে লুকিয়ে হাসপাতালে ঢুকেছে। পরে পরীক্ষা করে দেখেন লোকটির সারা গায়ে নানা রকম আঘাতের চিহ্ন। লোকটি সম্পূর্ণ অজ্ঞান। তারপর নানা কৌশলে তার এক্স-রে করে দেখা যায় তার অসংখ্য হাড় ভাঙা, তবে সেগুলো সেট করা হয়েছে ঠিকভাবেই। এটা ভারী আশ্চর্যজনক ব্যাপার বলে তাদের মনে হয়। চামড়া না কেটে বাইরে থেকে এমনভাবে হাড় জোড়া দেওয়া সম্পূর্ণ অসম্ভব। বিশেষ করে যেসব হাড় ভেঙে ছোট ছোট টুকরো হয়ে গেছে সেগুলো বাইরে থেকে সেট করা যায় না। এই নিয়ে চারিদিকে হইচই পড়ে যায়। শ্রীকান্তকে বিশেষ রোগী হিসেবে চিহ্নিত করা হয় এবং তার জন্য একটা মেডিকেল টিমও গঠন করা হয়। অনেক বড় বড় বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শের পর চিকিৎসার ব্যবস্থা করা হয়, তাতে সে দ্রুত সেরে উঠতে থাকে। দুদিন আগে তাকে অজ্ঞান অবস্থাতেই দাঁড় করানো হয়। খবরের কাগজের লোকেরাও এই বিস্ময়কর রোগীকে নিয়ে যথেষ্ট কৌতূহল দেখায়, কিন্তু লোকটির পরিচয় কেউই পার করতে পারে না। কলকাতায় বাড়ি, এটা শুনে কলকাতায় খোঁজ করেছিল পুলিশ, কিন্তু পুলিশ ওপর খোঁজ খবর নিয়ে জানিয়েছিল তারা ঠিক ধরতে পারছে না। লোকটির নাম জানলেও একটা চেষ্টা করা যেত। কলকাতা থেকে রোজ কম লোক তো নিরুদ্দেশ হয় না। এরপর চলতে লাগলো অপেক্ষা আর চিকিৎসা। আস্তে আস্তে শ্রীকান্ত প্রায় সম্পূর্ণই সুস্থ হয়ে উঠল, কিন্তু অসুবিধে তারও ছিল। সে তার নিজের নামটাই আর মনে রাখতে পারল না। সে কেবল বলতো, আমার বাড়ি কলকাতা। ব্যাস, এইভাবে চলল আরও 2 মাস। রোগীর সম্পূর্ণ সুস্থ। এক্স-রে করে দেখা হয়েছে হাড়গুলো সবই বেমালুম জুড়ে গেছে। চামড়ায় যেসব কাটা ছেঁড়ার দাগ ছিল সেগুলো মেলালো না, তবে অনেকটা স্বাভাবিক হয়ে গেল। এখন হাসপাতাল কর্তৃপক্ষের সমস্যা হলো একজন সুস্থ সবল লোককে কোথায় পাঠানো হবে। হাসপাতালে রাখা চলবে না একেবারে। সুস্থ লোককে হাসপাতালে রাখা যায় না। মানসিক রোগের হাসপাতালে পাঠানো হয়তো যায়, তার স্মৃতিশক্তি ফেরানোর চেষ্টা করা যায়। শ্রীকান্ত নিজেও কেমন যেন হয়ে পড়ল। তার নাম কি সে নিজেই জানে না। সে কেবল জানে তার বাড়ি কলকাতা। হাসপাতাল কর্তৃপক্ষ অবশেষে স্থির করলেন ওকে জাহাজে করে কলকাতায় পাঠিয়ে দেওয়া হবে। সেখানে ওকে নিয়ে গাড়িতে করে কলকাতার রাস্তায় রাস্তায় পাড়ায় পাড়ায় ঘুরিয়ে আনলে তার হয়তো স্মৃতি ফিরে আসতেও পারে। অনেক টাকারও দরকার। সে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে, সব ব্যবস্থা পাকা। যেদিন সকালের ট্রেনে টিলবেরি ডকে যাওয়ার কথা, একজন যাবে তার সঙ্গে। তার আগের রাত্রে হলো এক অদ্ভুত কাণ্ড। হঠাৎ রাত 2টো নাগাদ কর্তব্যরত নার্স শ্রীকান্তর বেডে এসে দেখল রোগী উধাও। খোঁজ রোগী কোথাও নেই। ভারী আশ্চর্য ব্যাপার। হাসপাতালের দরজা বন্ধ, রোগী গেল কোথায়? চাঞ্চল্য পড়ে গেল চারিদিকে। পুলিশ নানা সম্ভাব্য এবং অসম্ভাব্য অনেক জায়গা খুঁজেও তার চিহ্ন পেল না। রতনদিয়ার এক আশ্চর্যজনক ঘটনা ঘটল এরপরেই। শ্রীকান্তকে পাওয়া গেল তার শ্বশুরবাড়ির একটা ঘরের মধ্যে, ভোরবেলায় ঘুমন্ত অবস্থায়। শ্রীকান্তকে ওখানে ওইভাবে ঘুমিয়ে থাকতে দেখে
ফের চাঞ্চল্য। সমস্ত গ্রাম দেখতে এলো শ্রীকান্তকে। কালুখালী স্টেশন থেকে তাকে নামতে দেখেছে কয়েকজন, সেই 3 মাস আগের বিচ্ছিরি ওই রাত্রে। তারপর পাওয়া গেছে তার ভাঙা সুটকেস আর ছড়ানো সব জিনিসপত্র, রক্তের ছাপ, ধস্তাধস্তির চিহ্ন। কেবল মানুষটাই হয়ে গেল নিরুদ্দেশ। সর্বত্র নেমে এসেছিল শোকের ছায়া। তারপর দিনের পর দিন গেল, অথচ শ্রীকান্তর হদিশ পাওয়া গেল না। তখন সকলে ধরেই নিল শ্রীকান্তকে ভূতে খেয়েছে। কেননা সে রাত্রে ভূতেদের নানা চিৎকার আর হল্লা শোনা গিয়েছিল। ভূতেদের বিচ্ছিরি সব ছড়াও শুনেছিলেন বহু মানুষ। গুণিনরা ফিরে এসে গ্রামের সব ভূতেদের জেরা করেও কোনো সদুত্তর পাননি। সকলে এক বাক্যে বলছে, জানি না। সত্যি বললে মহা শাস্তির বন্দোবস্ত হতো ঠিকই, তাই যারা ছোট তারা ভয়ে কবুল করেনি। একটা সত্যি কথা, ছোট ভূতেরা সকলে বলছে তারা শ্রীকান্তকে দেখেছে, কিন্তু তাকে কেউ মারেনি। এটা হতেই পারে তারা কেবল তাকে নিয়ে একটু লোফালুফি করেছিল, মারেনি। কিল না, ঘুষি না, লাঠির আঘাত না, কেবল উঁচু থেকে একবার ধপ করে ফেলে দিয়েছিল। সেটাকে মারা বলা যায় কি? তাছাড়া একটা ব্যাপার তারাও বুঝতে পারেনি, হঠাৎ কোত্থেকে একদল লোক, সাদা ধরনের ভূত, সঙ্গে একটু যেন নীল নীল ভাব, এসে মস্তানি করে তাদের হঠিয়ে দিয়েছিল। আর মানুষটাকে কোথায় হাওয়া করে দিয়েছিল কেমন করে কে জানে। ছোকরা ভূতেদের ধারণা ওই অদ্ভুত ভূতেরা লোকটিকে পুরোপুরি খেয়ে নিয়েছে, কিন্তু সে কথা তারা কাউকে বলেনি। বড় ভূতেরা ছোকরা ভূতেদের আর বেশি ঘাঁটাননি। বড় বড় ভূতরাও সেদিন গ্রামে ছিল না, সেজন্য ছোকরা ভূতেদের জঘন্য সব কীর্তিকলাপ দেখতে পাননি। পরে আন্দাজ করেছিলেন, কিন্তু এ নিয়ে বেশি কিছু ঘাঁটাননি। এদিকে আর একটা ব্যাপার ঘটেছিল। শ্রীকান্ত চাটুর্যের সব ঘটনা প্রকাশ করার পর তাকে নানাভাবে সম্মতি করা হয়। ওর শ্বশুর বাড়িতে একটা বড় উৎসব হয়, গ্রামের প্রথম বিলাত ফেরত জামাই বলে। তার আগে ওই গ্রামের কোনো জামাই বিলেতে যায়নি, আর ওই বিলেত ফেরত হবার জন্যই তাকে বেশ বড় রকমের একটা কাজও দেয়া হয়। শ্রীকান্ত ছিল একজন সামান্য কেরানি। মাসে মাইনে ছিল 45 টাকা। বড় পদে প্রতিষ্ঠিত করার পর তার মাইনে বেড়ে হলো 200 টাকা। হবে না? বিলাত ফেরত যে, তা ওই সময়ে বিলাত ফেরতদের ওই রকম সম্মান ছিল। এখন সে গ্রামই বা কোথায় আর ভূতেরাই বা কোথায়। বন্ধুরা, গল্পটি এখানেই শেষ। গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো, যাতে আরও নতুন নতুন গল্প তোমাদের শোনাতে পারি। তাহলে বন্ধুরা, আজকের মতো বিদায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। রাধে রাধে।